পাঠ করছি গৌরী রায়ের লেখা গল্প পাহাড়ি গোলাপ। একটু পুরনো মডেলের বাড়ি, মস্ত উঠোন, টানা বারান্দা, সারি সারি ঘর, মাঝখান দিয়ে চওড়া সিঁড়ি উঠে গেছে দোতলা হয়ে ছাদে। বেশ খানিকটা জমি নিয়ে বাগান। বাড়ির মালিক বিশ্বনাথ মজুমদার এক্স মিলিটারি অফিসার। বাগানের শখ আছে, দেশি বিদেশি প্রচুর গাছ তার কালেকশানে। 3 পুত্র, 3 জনে কৃতি। বাবা, তোমার চা। ভোরবেলাতেই খুরপি দিয়ে গোলাপ গাছের গোড়া খুঁড়ছিলেন। মিমিকে দেখে একমুখ হেসে বললেন, অসাধ্য সাধন করে ফেলেছি মিমি। এই দেখ, গাছে কুঁড়ি এসেছে। দেখি দেখি। ছোট্ট এইটুকুন একটা কুঁড়ি। এই গোলাপ চারাটা কাশ্মীরের পাহাড় থেকে সংগ্রহ করেছিলেন বিশ্বনাথবাবু, তাও প্রায় 2 বছর আগে। সমতলে এই গাছ বাঁচে না। একটা চ্যালেঞ্জ ছিল। দেশ বিদেশের নানান হর্টিকালচারের উপরে বই কালেকশন করেছেন। মিলিটারি মানুষ, চ্যালেঞ্জ তার জীবনের নেশা। এই কুঁড়িটা ফুটতে প্রায় 1.5-2 মাস লাগবে। ফুল থাকেও বহুদিন। ঘর থেকে ডাক আসে। রবিবারের বাজার নিজেই করতে ভালোবাসেন বিশ্বনাথবাবু। বিশ্বস্ত সহচর রতিন সঙ্গে থাকে। মনোরমা দেবী মনে করিয়ে দিলেন আজ পূর্ণিমা। পুজোর ফলমূলের জন্য আলাদা বাজারের থলি ধরিয়ে দিলেন। বিশ্বনাথবাবু বেরিয়ে যেতে আড়ালে চোখের জল মোছেন মনোরমা দেবী। প্রত্যুষের আর জন্মদিন, সবাই জানে। সবাই সবাইকে আড়াল করে এই দিনটা। হঠাৎ খেয়াল হলো মিমি চোখের সামনে নেই। একটু চঞ্চল হলেন। তখনই তানপুরা শব্দ ওঠে। মিমির সুরেলা কণ্ঠ ছড়িয়ে পড়ে। বড় ছেলে ডাক্তার পৃথ্বীশ মজুমদার, বৌমা তার যোগ্য সহধর্মিণী, গাইনোকোলজিস্ট। মেজ ছেলে পবিত্র ব্যাংকের অফিসার, বৌমা মহিলা কলেজের প্রফেসর। ছোটটি বৈজ্ঞানিক, আমেরিকা রিসার্চ করতে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। বিশাল একটা রহস্যময় অন্ধকার ঢেকে রেখেছে এই মজুমদার পরিবারকে। শেষবার ফোনে মিমিকে জানিয়েছিল প্রত্যুষ, খুব বিপদের মধ্যে আছি। তারা 6 জন বৈজ্ঞানিক এমন কিছু আবিষ্কার করেছে সেটা বাইরের দুনিয়া যাতে জানতে না পারে। হয়তো তাদের জীবন সংশয় হতে পারে। তারপর বহু চেষ্টা করেও প্রত্যুষের সাথে আর যোগাযোগ করা যায়নি। তারপর কেটে গেছে 4 বছর। বছর 5 আগে মনোরমা দেবী মেদিনীপুরে গিয়েছিলেন ছোট পিসির কাছে। ছোটবেলায় পিসির কাছেই মানুষ হয়েছেন। পিসির বয়স হয়েছে। মেজ ছেলের বিয়েতে আসতে পারেননি বলে বউ দেখাতে মেদিনীপুরে হাজির হয়েছিলেন। মেয়েবেলার দুরন্ত দিনগুলো এইখানেই কাটিয়েছেন তিনি। এইখানে বান্ধবী নীলিমার বিয়েতে কলকাতা থেকে বরযাত্রী হয়ে আসা বিশ্বনাথবাবুর সাথে দেখা, আলাপ, প্রেম, তারপর বিয়ে। নীলিমার সাথে যোগাযোগ আছে পিসি? ও মা, তুই জানিস না বুঝি? নীলির তো বর মারা যাবার পর শ্বশুরবাড়ির সাথে সব সম্পর্ক চুকে বুকে গেছে। মায়ের কাছেই আছে এখন। ওর কপালের কথা ভাবলে মন খারাপ হয়ে যায় রে। মেয়ের অকাল মৃত্যু, স্বামীর মৃত্যু, সব সে একমাত্র নাতনিকে বুকে করে বেঁচে আছে। শুনে মন ভীষণ খারাপ হয়ে গেছিল মনোরমা দেবীর। বিয়ের পরপরই বিকাশদা কলকাতা থেকে শিলিগুড়ি বদলি হয়ে গেছিল। নীলিমার সাথে প্রথম প্রথম চিঠি লেখালেখি চললেও আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যায় একসময়। বিকাশদা নেই ভাবতে খারাপ লাগছে। বিয়ের 1 বছরের মাথায় মেয়ে হয়েছিল। খুব অল্প বয়সে মেয়ের বিয়ে দিয়েছিল নীলিমা। মেয়ের বিয়ের কার্ড, সেটাই বোধহয় শেষ চিঠি। সেই সময় অসুস্থ ছিল মনোরমা। ছোট ছেলের জন্ম হয়েছিল শেষ বয়সে। বড় ছেলে তখন মেডিকেলে চান্স পেয়েছে। মেজো ক্লাস 9। বাচ্চাটা নষ্ট করতে চেয়েছিল মনোরমা। প্রবল আপত্তি করেছিলেন বিশ্বনাথবাবু। প্রত্যুষের জন্ম হলো। শেষ বয়সের ছেলে, বড় আদরের, মায়ের আঁচল ধরা। দুপুরবেলা মেজ বৌমাকে পিসির হেফাজতে রেখে নীলিমার বাপের বাড়ির দিকে হাঁটা দিয়েছিল মনোরমা। বিশেষ কিছু পরিবর্তন হয়নি গ্রামের। কিছু ফাঁকা জায়গায় হাল ফ্যাশনের কিছু বাড়ি চোখে পড়লে এবার। 2-4টে ফ্ল্যাট বাড়ি শুরু হয়েছিল, সেগুলো শেষের মুখে। খেলার মাঠের বাঁদিকেই পদ্মপুকুর। তারপরেই নীলিমাদের বাড়ি। ওদের বাড়িটা দোতলা। তখনই নীলিমার বাবা বেশ পয়সাওয়ালা মানুষ ছিলেন। প্রচুর জমি ছাড়াও 2টো কোল্ড স্টোর, ধান ভাঙানোর মেশিন। নীলিমা যে ধরনের পোশাক ব্যবহার করত মনোরমা কল্পনাও করতে পারত না। পদ্মপুকুরে আজও পদ্ম ফোটে দেখে মনটা ভারী ভালো লাগায় ভরে গেল। বাড়ির গেটের কাছে থমকে দাঁড়ায় মনোরমা। কী অবস্থায় বান্ধবীকে দেখবেন,
ওকে দেখে কীরকম রিয়্যাক্ট করবে নীলিমা? আপনি কাকে চাইছেন? ভীষণ মিষ্টি একটা কণ্ঠস্বরে আকৃষ্ট হয়ে ওপরের দিকে তাকাতেই বারান্দায় মিমিকে দেখতে পেয়েছিল মনোরমা। সাক্ষাৎ মা লক্ষ্মী। প্রথম দর্শনেই আদরের ছোট ছেলের পাশে বসিয়ে ফেলেছিল মনোরমা। আর সেই ভুলটাই মেয়েটার জীবনে সর্বনাশ ডেকে আনলো। সেদিন দুই বন্ধুর কথা যেন আর শেষ হয় না। শাঁখের আওয়াজে হুঁশ ফিরেছিল। আবার আসবো, খুব শীঘ্রই কথা দিয়ে তবে ছাড়া পেয়েছিল নীলিমার কাছ থেকে। সেই ফাঁকে ওর নাতনি মিমিকে ছোট ছেলের জন্য চেয়ে রেখেছিল মনোরমা দেবী। দুপুর 2টো নাগাদ বড় বড় ডেক্সি ভর্তি খাবার নিয়ে অনাথ আশ্রমের সামনে এসে দাঁড়ায় গাড়িখানা। ছেলের জন্মদিনে ওর পছন্দের খাবার নিজের হাতে রান্না করে মনোরমা দেবী। এই অনাথ বাচ্চাদের খাইয়ে তৃপ্তি পান। দীর্ঘ 4 বছর ধরে এইভাবেই ছেলের জন্মদিন পালন করে আসছেন। বাড়ি ফিরে কিছুদিনের মধ্যেই সদলবলে মেদিনীপুর হাজির হয়েছিলেন মনোরমা দেবী। একেবারে আশীর্বাদ সেরেই ফিরেছিলেন। মিমিকে দেখে সকলেই খুশি। বিশেষ করে ওর গান শুনে মুগ্ধ হয়েছিলেন বিশ্বনাথবাবু। শান্তিনিকেতন থেকে গানে ডিপ্লোমা নিয়ে এমএ করেছিল মিমি। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেননি বিশ্বনাথবাবু। তার একটা কারণ ছিল, আমেরিকায় রিসার্চ করতে যাবার আমন্ত্রণ পেয়েছিল প্রত্যুষ। বউকে নিয়ে যাক এই ইচ্ছে ছিল মনোরমার। বাড়ির শেষ বিয়ে, মহা ধুমধাম করে বিয়ে হয়ে গেল। কিন্তু মানুষ ভাবে এক, হয় এক। শেষ মুহূর্তে কোনো কারণে মিমির পাসপোর্ট ভিসা আটকে গেল। এখন মনে হয় তার বিশেষ কোনো কারণ ছিল, আটকে দেওয়া হয়েছিল। সন্ধ্যের আধো অন্ধকারে দেওয়ালে প্রত্যুষের বড় অয়েল পেন্টিংটার সামনে দাঁড়িয়েছিল মিমি। একটা ছোট কেকের উপর মোমবাতি জ্বলছিল। মৃদুস্বরে বলে, হ্যাপি বার্থডে ডিয়ার। রাতে ঘুম আসে না, বড্ড নিঃসঙ্গ লাগে। প্রত্যুষের মুখ ভালো করে মনেও পড়ে না। কদিনই বা পেল স্বামীকে। একবার মনে হয় দূরে কোথাও চলে যায়, অনেক দূর, যেখানে কোনো চেনা মানুষজন নেই, যেখানে কোনো কৌতূহল নেই তাকে ঘিরে। পারে না শুধু বাপি মামনের ভালোবাসার টানে। ছেলের শোক ভুলে আছে ওকে নিয়ে। ঘুম ভাঙতে একটু দেরি হলো। মামনি ঠান্ডা হাত কপালে দিতেই চোখ মেলে চায় মিমি। আমি ভাবি জ্বর এলো বুঝি। মামনির কোমর জড়িয়ে ধরে কোলে মুখ ঢুকিয়ে দেয় মিমি। নিজের মায়ের কথা মোটেই মনে নেই তার। ঘুমের মধ্যে আকাশের তারা হয়ে গেছিল কখন। স্নান সেরে জানালায় দাঁড়ায় মিমি। সামনের বড় বাড়িটা বহুকাল ধরে বন্ধ ছিল। এই বাড়িতে আসা থেকে তাই দেখে আসছে। লোক লেগেছে, আগাছা পরিষ্কার হচ্ছে। বাইরের দরজা হাঁ করে খোলা। এখান থেকে মিমি দেখতে পায় সাদা শ্বেত পাথরের মেঝে। কাজের অবসরে জানলায় এসে দাঁড়ায়। একটু একটু করে সেজে উঠছে বাড়িটা। মাঝে মাঝে একটা মার্সিডিজ এসে দাঁড়ায়। একজন সম্ভ্রান্ত চেহারার মহিলার সঙ্গে একজন ভদ্রলোক, মনে হয় ওনার ছেলে। বয়স 25-26 হবে। একটা ফুটফুটে বছর 2-এর বাচ্চা। ওনারা এলে বাগানে বসার ব্যবস্থা হয়। বার 2 ভদ্রলোকের সাথে চোখাচোখি হয়েছে মিমির। ও সরে আসে জানলা থেকে। ভদ্রলোককে বেশ দেখতে, কোথাও যেন প্রত্যুষের সাথে মিল পায়। ফর্সা হাতে ট্যাটুটা পরিষ্কার দেখতে পেল মিমি। একটা ড্রাগনের মুখ। খাবার টেবিলে ও বাড়ি নিয়েই কথা ওঠে। বুঝলে গিন্নি, মুখুজ্জেরা দেশে ফিরেছে, সব পাট তুলে আবার নিজের দেশে। কান খাড়া করে মিমি। ওই বাড়ি ঘিরে একটা কৌতূহল দানা বেঁধেছে ওর মনে। মামনিকে খুব খুশি মনে হলো। সদুর মা বলছিল অভ্রর সাথে ওর বউয়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। কচি বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে ওর বউ। একসময় কত ভাবছিল এই দুটো পরিবারের, প্রত্যুষ আর অভ্র। ওদের হুটুপাটিতে মেতে থাকতো বাড়ি। মামনি বাবার কথা থেকে এসব জানতে পারছে মিমি। ওদের রবিবারে দুপুরে খেতে বললে হয় না? আলবাত হয়। টেবিলে একটা জোর ঘুষি মারে বিশ্বনাথবাবু। চলো একবার শকুন্তলার সাথে দেখা করে আসি। একটা ভালো লাগা যেন ছড়িয়ে যাচ্ছে টের পায় মিমি। মিমির 2 যা সবসময় ব্যস্ত। মিমির মনে হয় ওরা বেশ অহংকারী। ওকে যেন ধাতব্যের মধ্যেই আনে না। একটু প্রাণ খুলে কথা বলার মানুষও নেই বাড়িতে। ওই বাচ্চাটাকে দেখার পর থেকে মিমির ইচ্ছে হয় আদর করে বুকে জড়িয়ে ধরে। কি নরম আর মিষ্টি। জায়ের বাচ্চাদের জন্য সবসময় এর আয়া থাকে। কেমন বাঁধা ধরা নিয়মে মানুষ হচ্ছে ওরা। মিমির ওদের জন্য কষ্ট হয়। কেমন কলের পুতুল যেন। জানালা দিয়ে উঁকি মারে মিমি। জোর আড্ডা বসেছে। অনেক দিন পর দিল খোলা হাসি হাসছে বিশ্বনাথবাবু।
বাচ্চাটার দিকে হাত নাড়ে মিমি। বাচ্চাটা ওর দিকে তাকিয়ে বলে, মাম্মি। সবাই ঘুরে তাকায়। সব কটা চোখ এবার মিমির দিকে। কেমন হতভম্ব হয়ে জানলা থেকে সরে আসে মিমি। বুকটা কেমন ওঠানামা করে। বাড়ি থেকে গঙ্গা বেশি দূর নয়। এদিকটায় ভোরে বিশ্বনাথবাবুর সাথে রোজ আসে মিমি। বড় পবিত্র অনুভূতিতে আচ্ছন্ন হয়ে যায়। গঙ্গার মাধানো ঘাটে বসে ইমনে সুর তোলে। তার সুরেলা কণ্ঠ ছড়িয়ে পড়ে ভোরের আকাশে বাতাসে। একটু একটু করে ভিড় বাড়ে মিমিকে ঘিরে। শকুন্তলা দেবী ধীরে ধীরে এসে বসলেন। আজ গৃহদেবতা রাধা মাধবের পুজো দিয়ে গৃহে প্রবেশ করবেন। গঙ্গা স্নান এসেছেন। মুগ্ধ তিনি। বুকের মধ্যে একটা ডাক শুনতে পান। একটা সুখের অনুভূতি আচ্ছন্ন করে রাখে। কি যেন একটা আশার আলো দেখতে পান তিনি। দুহাত জোর করে গৃহদেবতার উদ্দেশ্যে প্রণাম করেন। সময়ের নিয়মেই দুই বাড়ির ভাব বেড়েছে। টুবাই তো মিমির কাজ ছাড়া হতেই চায় না। মাম্মি মাম্মি করে অস্থির হয়ে ওঠে। প্রথম প্রথম মাম্মি ডাকে লজ্জা পেত মিমি। এখন অভ্যাস হয়ে গেছে। ওকে নিয়ে বেশ সময় কেটে যাচ্ছে। বিকেলে ছাদে উঠে আসে। শীত যাবো যাবো করেও মায়ের বাঁধনে আটকে গেছে। সজনে গাছের ডালে দুটো বসন্ত বৌড়ি জানান দিচ্ছে বসন্তের আগমন। পাঁচিলে ভর দিয়ে গুনগুন করে সুর তুলেছে মিমি। একটা মিষ্টি পারফিউমের গন্ধে চমকে ওঠে। ঘুরে দাঁড়াতেই অভ্রর মুখোমুখি। একটা জরুরি কথা ছিল। মিমি মুখে কিছু না বললেও চোখে তার জিজ্ঞাসা ফুটে উঠেছে। এখানে নয়, একটু বাইরে বেরোতে পারি? কোথায়? বাড়ির লোকে কী ভাববে একটু দ্বিধায় ছিল মিমি। মনোরমা দেবী নিজেই বললেন, সারাদিন ঘরে বসে না থেকে একটু ঘুরে আয়। বাইপাস ধরে হু হু করে ছুটে চলেছে অভ্রর মার্সিডিস। মেদিনীপুরের মেয়ে। কলকাতা কেমন স্বপ্নপুরী মনে হয়। আর চোখে অভ্রকে দেখার চেষ্টা করে মিমি। সামনের দিকে তাকিয়ে এক মনে গাড়ি চালাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? মিমির হাতটা মুঠো করে ধরে অভ্র। মুখে একটা দুষ্টু হাসি ফুটে ওঠে। সামনে আলো ঝলমল একটা পার্কের সামনে দাঁড়িয়ে যায় ওদের মার্সিডিস। অবাক বিস্ময়ে চারিদিকে তাকিয়ে দেখে মিমি। মাঝে মস্ত একটা লেক। নিজেরাই বোটিং করছে জোড়ায় জোড়ায়। সুন্দর সুন্দর চেয়ার টেবিল পাতা। বেয়ারা খাবার সার্ভ করছে। এত সুন্দর জলের ফোয়ারা কখনো দেখেনি মিমি। মিমি মোটেও আনস্মার্ট নয়, তবুও কেমন নার্ভাস লাগছে। একটু নিরালা দেখে বসে ওরা। অভ্রর চোখের দিকে তাকাতেই কেমন কেঁপে ওঠে মিমি। ওর চোখে কিসের আমন্ত্রণ? মিমি যে ধরা পড়ে যাবে। কবে কখন অভ্র মন জুড়ে বসেছে নিজেই টের পায়নি। কেমন কান্না পেয়ে যায় ওর। তুমি কি জানো, দুই বাড়ির মায়েরা আমাদের নিয়ে একটা স্বপ্ন দেখছে? সব কথা মুখে বলা যায় না। অভ্রর হাতটা ছুঁয়ে দেয় মিমি। ওরা যখন ওখান থেকে বেরোয় ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। দুবাড়িতেই ব্যস্ত চোখে পড়ার মতো। কেউ বিয়েটা ফেলে রাখতে চাইছে না। ফাল্গুনে বিয়ের দিন ধার্য হলো। মনোরমা দেবী মিমির পুরনো গয়না সব ভেঙে নতুন করে আনলেন। দুজনে জোরে গিয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মেয়ের বিয়ে নিমন্ত্রণ করে এলেন। 14ই ফাল্গুন সেজে উঠল বাড়ি। কই গো, কোথায় তুমি? বর আসার যে সময় হয়ে গেল। শোবার ঘরে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে বিশ্বনাথবাবু। বেশ কিছুক্ষণ হলেও ঘরে দরজা বন্ধ করেছেন মনোরমা দেবী। একটু উদ্বিগ্ন তিনি। দরজা খুলে বেরিয়ে আসেন বরণ ডালা নিয়ে তৈরি। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন বিশ্বনাথবাবু। ব্যক্তিত্ব আর সৌন্দর্য মিলে মহীয়সী করে তুলেছে। নিজের স্ত্রীকে নতুনভাবে দেখলেন। মনোরমা দেবী বেশ কিছুক্ষণ কেঁদেছেন, সেটাও তার নজর এড়ালো না। নিজেও ধুতির খুঁট দিয়ে চোখ ভালো করে মুছে নিলেন। রেজিস্ট্রির বিয়ে হয়ে গেল। সামাজিক বিয়েতে দুই পক্ষের আপত্তি ছিল। হোটেল বুক করা ছিল। ওখানেই দুই পক্ষের নিমন্ত্রিতদের আপ্যায়নের ব্যবস্থা। সামনে দাঁড়িয়ে সব ব্যবস্থা তদারকি করলেন মনোরমা দেবী। ভোরের ফ্লাইটে 15 দিনের জন্য হংকং চলে যায় মিমি আর অভ্র। বাড়ি ফিরলেন মনোরমা দেবী। ওনার ঘরে ডাক পড়ল দুই ছেলে আর বউদের। একটা বিদেশি এনভেলপ এগিয়ে দিলেন বড় ছেলের দিকে। এ তুমি কি করলে মা? সব জেনেও বিয়েটা হতে দিলে? হাতে হাতে ঘুরল চিঠিখানা। প্রত্যুষ বেঁচে আছে, শীঘ্রই দেশে ফিরছে। সকলের চোখেই প্রশ্ন। হ্যাঁ, সব জেনেও মেয়ের জীবনটা নষ্ট করতে পারলাম না। মিমি অভ্রকে ভালোবাসে, প্রত্যুষকে নয়। জোড়াতালি দিয়ে জীবন শুরু করলে সুখী হতো না মিমি। ওর মনের মধ্যে অভ্র থেকেই যেত।
পায়ে পায়ে ঘর থেকে বেরিয়ে বাগানে এসে বসেন বিশ্বনাথবাবু। অবাক বিস্ময়ে দেখেন সেই পাহাড়ি ছোট্ট কুঁড়িটা পূর্ণতা পেয়ে ফুটে উঠেছে। ফুলের মধ্যে মিমির হাস্যোজ্জ্বল মুখটাই দেখতে পেলেন যেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।